আসসালামু আলাইকুম, স্বাগতম ইনসাইড টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। সিরিয়ায় নতুন যুদ্ধের শঙ্কা, হামলা না থামলে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। খামেনির কেরামতিতে বদলে গেছে ইরান, ইরানের জমদূতে কুপকাত যুক্তরাষ্ট্র ইসরায়েল। ইরান বনাম আমেরিকা ইসরায়েল, মুসলিম বিশ্ব একজোট, পালাচ্ছে মার্কিন সেনারা। যে কারণে ইরানে হামলা না চালাতে ট্রাম্পকে অনুরোধ করেন নেতানিয়াহু। গাজা যুদ্ধের বিভৎসতায় পাগল হয়ে যাচ্ছে বহু ইসরায়েলি সেনা। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ইনসাইড টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সিরিয়ায় আবারও নতুন করে যুদ্ধের দামামা বেজে উঠেছে এবং এই পরিস্থিতি আন্তর্জাতিক রাজনীতিতে এক গভীর উদ্বেগের সৃষ্টি করেছে, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে যে হামলা না থামলে কঠোর নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে সংশ্লিষ্ট পক্ষগুলিকে। মধ্যপ্রাচ্যের এই দেশটি গত এক দশকেরও বেশি সময় ধরে গৃহযুদ্ধ এবং বহিরাগত শক্তির সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, কিন্তু সাম্প্রতিক সময়ে আপেক্ষিক যে শান্তভাব বিরাজ করছিল তা হঠাৎ করেই উবে গিয়ে নতুন করে সংঘাতের কালো মেঘ জমতে শুরু করেছে। বিশেষ করে উত্তরাঞ্চলীয় প্রদেশগুলোতে বিদ্রোহী গোষ্ঠী এবং সরকারি বাহিনীর মধ্যে নতুন করে সংঘর্ষের যে খবর পাওয়া যাচ্ছে তা কেবল আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক পরাশক্তিগুলোর কপালেও চিন্তার ভাঁজ ফেলেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে পরিষ্কারভাবে জানানো হয়েছে যে সাধারণ নাগরিকদের ওপর যদি কোনো ধরনের বাছবিচারহীন হামলা চালানো হয় কিংবা মানবিক সহায়তা পৌঁছতে বাধা দেওয়া হয়, তবে ওয়াশিংটন বসে থাকবে না এবং তারা ইতিমধ্যেই নতুন অর্থনৈতিক ও কূটনৈতিক নিষেধাজ্ঞার খসড়া তৈরি করতে শুরু করেছে। বিশ্লেষকরা মনে করছেন এই নিষেধাজ্ঞাগুলো সিরিয়ার ভেঙে পড়া অর্থনীতিকে আরও ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে, কিন্তু যুক্তরাষ্ট্রের যুক্তি হল যুদ্ধের নামে মানবাধিকার লঙ্ঘন কোনোভাবেই মেনে নেওয়া হবে না। অন্যদিকে এই নতুন যুদ্ধ শুরুর পেছনে ভূ-রাজনৈতিক স্বার্থ ব্যাপকভাবে জড়িত, যেখানে রাশিয়া, তুরস্ক এবং ইরানও তাদের নিজস্ব কৌশলগত অবস্থান বজায় রাখতে তৎপর। স্থানীয় সূত্রগুলো জানাচ্ছে সাধারণ মানুষ আবারও ঘরবাড়ি ছেড়ে পালানোর প্রস্তুতি নিচ্ছে, কারণ অতীতের অভিজ্ঞতায় তারা দেখেছে কিভাবে শহরগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়। যুক্তরাষ্ট্রের এই হুঁশিয়ারি আসলে কতটা কার্যকর হবে নাকি এটি কেবলই একটি কূটনৈতিক চাপ, তা আগামী কয়েকদিনের ঘটনা প্রবাহেই পরিষ্কার হবে। তবে এটা নিশ্চিত যে সিরিয়ার আকাশে আবারও বারুদের গন্ধ এবং সাধারণ মানুষের হাহাকার নতুন এক মানবিক বিপর্যয়ের ইঙ্গিত দিচ্ছে। আপনারা যারা নিয়মিত বিশ্ব রাজনীতির খবর রাখেন তারা নিশ্চয়ই জানেন যে সিরিয়া সংকট কতটা জটিল, তাই এই বিষয়ে আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। খামেনির দীর্ঘমেয়াদী কৌশল এবং কূটনৈতিক বুদ্ধিমত্তায় ইরান যে গত কয়েক বছরে নিজেকে সম্পূর্ণ বদলে ফেলেছে তা বর্তমান বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে এখন দিনের আলোর মতো পরিষ্কার। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দীর্ঘদিন ধরে যে স্ট্র্যাটেজিক পেশেন্স বা কৌশলগত ধৈর্যের নীতি অবলম্বন করে আসছিলেন তার ফলাফল এখন দৃশ্যমান হতে শুরু করেছে, যা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মতো শক্তিশালী প্রতিপক্ষকেও নতুন করে ভাবিয়ে তুলছে। ইরানের সামরিক সক্ষমতা, বিশেষ করে তাদের ড্রোন প্রযুক্তি এবং ব্যালিস্টিক মিসাইল সিস্টেমের যে অভাবনীয় উন্নতি হয়েছে তা পশ্চিমা বিশ্বের সামরিক বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে, কারণ একসময় যে ইরানকে কেবল আঞ্চলিক শক্তি হিসাবে দেখা হতো, আজ তারা নিজেদের প্রযুক্তিতে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠেছে। খামেনির নেতৃত্বে ইরান কেবল সামরিকভাবেই নয়, বরং ভূরাজনৈতিকভাবেও নিজেদের অবস্থান শক্ত করেছে, যার প্রমাণ মেলে তাদের প্রক্সি নেটওয়ার্ক বা আঞ্চলিক মিত্রদের শক্তিশালী অবস্থানের মাধ্যমে, যারা লেবানন থেকে ইয়েমেন এবং ইরাক পর্যন্ত বিস্তৃত। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ইরানের ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা এবং চাপ প্রয়োগ করে আসলেও ইরান সেই চাপকে পাশ কাটিয়ে উল্টো নিজেদের রেজিস্ট্যান্স ইকোনমি বা প্রতিরোধমূলক অর্থনীতি গড়ে তুলেছে। বিশ্লেষকরা বলছেন ইরানের হাতে এখন এমন কিছু অ্যাসেট বা কৌশলগত হাতিয়ার রয়েছে, হোক তা হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ বা সাইবার সক্ষমতা, যা ব্যবহার করে তারা নিমেষেই প্রতিপক্ষের অর্থনীতি ও নিরাপত্তায় বড় ধরনের আঘাত হানতে সক্ষম। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখন বুঝতে পারছে যে ইরানের বিরুদ্ধে সরাসরি কোনো বড় সংঘাতে যাওয়াটা হবে আত্মঘাতী, কারণ খামেনির কৌশলে ইরান এখন আর একা নয়, বরং তাদের পেছনে রয়েছে
চীন ও রাশিয়ার মতো পরাশক্তির পরোক্ষ সমর্থন। এই পুরো পরিস্থিতিকে অনেকে ইরানের যমদূত বা অপ্রতিরোধ্য শক্তি হিসাবে আখ্যায়িত করছেন, যা মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যকে সম্পূর্ণ নতুন করে সংজ্ঞায়িত করছে এবং এই পরিবর্তনের সাক্ষী হয়ে থাকছে পুরো বিশ্ব। ইরান বনাম আমেরিকা ও ইসরায়েলের এই ত্রিমুখী উত্তেজনা এখন আর কেবল হুমকি ধমকিতে সীমাবদ্ধ নেই, বরং তা এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে মুসলিম বিশ্বের এক জোট হওয়ার খবর এবং বিভিন্ন ঘাঁটি থেকে মার্কিন সেনাদের কৌশলগত পিছু হটার গুঞ্জন আন্তর্জাতিক মিডিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে যে অভূতপূর্ব কূটনৈতিক ঐক্যের সুর দেখা যাচ্ছে, বিশেষ করে সৌদি আরব ও ইরানের মধ্যে সম্পর্ক পুনঃস্থাপনের পর থেকে, তা আমেরিকার দীর্ঘদিনের ডিভাইড অ্যান্ড রুল বা ভাগ করো ও শাসন করো নীতিকে বড়সড় ধাক্কা দিয়েছে। মুসলিম বিশ্বের নেতারা এখন প্রকাশ্যে বলছেন যে নিজেদের অঞ্চলের নিরাপত্তা নিজেদেরই নিশ্চিত করতে হবে এবং বাইরের কোনো শক্তির ওপর নির্ভরতা কমাতে হবে, যা আমেরিকার জন্য একটি বড় কৌশলগত পরাজয় হিসেবে দেখা হচ্ছে। এরই মধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী ইরাক ও সিরিয়ার বেশ কিছু স্পর্শকাতর এলাকা থেকে মার্কিন সেনারা তাদের উপস্থিতি কমিয়ে আনছে বা নিরাপদ স্থানে সরে যাচ্ছে, যাকে অনেকেই পলায়ন হিসেবে দেখলেও সামরিক পরিভাষায় একে কৌশলগত রিপোজিশনিং বলা হচ্ছে। তবে সাধারণ মানুষের চোখে এটি মার্কিন প্রভাব কমারই নামান্তর। মুসলিম দেশগুলোর এই একজোট হওয়ার প্রবণতা যদি অব্যাহত থাকে এবং তারা যদি তেল বা বাণিজ্যের মতো অস্ত্রগুলো ব্যবহার করতে শুরু করে, তবে তা ইসরায়েল ও আমেরিকার অর্থনীতির ওপর ভয়াবহ প্রভাব ফেলবে। অন্যদিকে ইরান এই সুযোগ কাজে লাগিয়ে নিজেদের আঞ্চলিক নেতৃত্বের আসনে বসাতে চাইছে এবং প্রমাণ করতে চাইছে যে প্রতিরোধ গড়ে তুললে পরাশক্তিকেও পিছু হটাতে বাধ্য করা যায়। এই ঘটনা প্রবাহ কি সত্যিই মধ্যপ্রাচ্য থেকে মার্কিন বিদায়ের ঘণ্টা বাজাচ্ছে, নাকি এটি ঝড়ের আগের নীরবতা, সেটা নিয়ে বিতর্ক চলছে। তবে এটা নিশ্চিত যে মুসলিম বিশ্বের এই নতুন মেরুকরণ আগামীর বিশ্বমানচিত্রে বড় পরিবর্তন আনতে যাচ্ছে। আমাদের চ্যানেলে যারা নতুন, তারা এমন সব গভীর বিশ্লেষণের জন্য এখনই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে কোনো আপডেট মিস না হয়। আন্তর্জাতিক রাজনীতির অলিন্দে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কেন হঠাৎ করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করলেন ইরানে হামলা না চালানোর জন্য, যেখানে নেতানিয়াহুই সব সময় ইরানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পক্ষে ছিলেন। এই অনুরোধের পেছনের কারণগুলো বিশ্লেষণ করলে দেখা যায় যে এর মধ্যে জড়িয়ে আছে গভীর সামরিক কৌশল, অর্থনৈতিক ভয় এবং আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা। ট্রাম্প যদিও সবসময় ইরানের প্রতি কঠোর মনোভাব পোষণ করেন, কিন্তু নেতানিয়াহু খুব ভালোভাবেই জানেন যে এই মুহূর্তে ইরানে সরাসরি হামলা চালানো মানে হল মৌমাছির চাকে ঢিল দেওয়া, যার পরিণতিতে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এমন এক আগুন জ্বলবে যা নেভানো ইসরায়েলের একার পক্ষে সম্ভব হবে না। গোয়েন্দা তথ্যে হয়তো উঠে এসেছে যে আক্রান্ত হলে ইরান তার হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল দিয়ে পাল্টা জবাব দেবে, যা ইসরায়েলের আয়রন ডোম বা প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলতে পারে এবং তেল আবিবের মতো গুরুত্বপূর্ণ শহরগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করতে পারে। এছাড়া অর্থনৈতিক কারণটিও এখানে মুখ্য। ইরানে হামলা হলে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যেতে পারে, যার ফলে বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী হবে এবং তার দায়ভার গিয়ে পড়বে ইসরায়েল ও আমেরিকার ওপর, যা ট্রাম্পের মতো ব্যবসায়ী মন মানসিকতার নেতার জন্য মোটেও সুখকর হবে না। নেতানিয়াহু এটাও বুঝছেন যে গাজায় চলমান সংঘাত এবং অভ্যন্তরীণ রাজনৈতিক চাপের মধ্যে নতুন করে আরেকটি ফ্রন্ট খোলা হবে আত্মঘাতী সিদ্ধান্ত। তাই অনেকটা বাধ্য হয়েই নিজের কট্টর অবস্থান থেকে সরে এসে তিনি ট্রাম্পকে আপাতত সংযত থাকার পরামর্শ দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনা প্রমাণ করে যে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই এবং পরিস্থিতির প্রয়োজনে কট্টর শত্রুরাও পিছু হটতে বাধ্য হয়। গাজা যুদ্ধের ভয়াবহতা এবং দীর্ঘস্থায়ী সংঘাতের প্রভাব এখন কেবল ফিলিস্তিনিদের উপরই নয়, বরং ইসরায়েলি সেনাবাহিনীর ওপরও এক গভীর ও অদৃশ্য ক্ষত তৈরি করছে, যা তাদের অনেক সেনা সদস্যকে মানসিকভাবে বিপর্যস্ত বা পাগল হওয়ার উপক্রম করে তুলেছে। ইসরায়েলি সংবাদমাধ্যম এবং বিভিন্ন মানসিক স্বাস্থ্য সংস্থার রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে গাজার যুদ্ধক্ষেত্র থেকে ফিরে আসা হাজার হাজার সেনা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বা পিটিএসডিতে ভুগছে এবং তাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা, ডিপ্রেশন এবং প্যানিক অ্যাটাকের ঘটনা আশঙ্কাজনক হারে বাড়ছে। যুদ্ধের ময়দানে তারা যে ধ্বংসলীলা, মৃত্যু এবং বিভৎস দৃশ্য দেখেছে, বিশেষ করে শহুরে যুদ্ধের বা আরবানি ওয়ারফেয়ারের যে নারকীয় অভিজ্ঞতা, তা তাদের মস্তিষ্কে স্থায়ী প্রভাব ফেলেছে।
অনেক সেনা রাতে ঘুমাতে পারছে না, কেউ কেউ স্বাভাবিক জীবনে ফিরতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সহিংস আচরণ করছে, আবার কেউ কেউ যুদ্ধের স্মৃতি ভুলতে মাদক বা অ্যালকোহলের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে। ইসরায়েলি সেনাবাহিনীর রিহ্যাবিলিটেশন সেন্টারগুলো এখন এই মানসিক রোগী সেনাদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে, এবং কর্তৃপক্ষ বিষয়টি ধাপাচাপা দেওয়ার চেষ্টা করলেও পরিবারের সদস্যদের অভিযোগের কারণে তা আর গোপন থাকছে না। মনোবিজ্ঞানীরা বলছেন, এই যুদ্ধ কেবল শারীরিক নয়, মানসিকভাবেও একটি প্রজন্মকে পঙ্গু করে দিচ্ছে, এবং এর দীর্ঘমেয়াদী প্রভাব ইসরায়েলি সমাজের উপর অত্যন্ত নেতিবাচক হবে। যুদ্ধের এই অদৃশ্য মূল্য বা ইনভিজিবল কস্ট প্রমাণ করে যে সংঘাত কখনোই কারো জন্য শান্তি বয়ে আনে না, বরং বিজয়ী পক্ষকেও এক চরম মূল্য দিতে হয়। এই মানবিক এবং মনস্তাত্ত্বিক সংকট নিয়ে আপনাদের কি মতামত তা আমাদের কমেন্টে জানাতে পারেন। আজকের মতো বিস্তারিত আলোচনা এখানেই শেষ করছি। দেখা হবে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। ধন্যবাদ।